হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ হিউম্যান রিপ্রোডাকশন। তো আজকে আমরা এই হিউম্যান রিপ্রোডাকশনের মধ্যেই যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক, যেটাকে আমরা বলে থাকি মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র বা মাসিক চক্র। তো এই টপিকটা শুরু করার আগে আমাদেরকে দুটো টার্ম জেনে নিতে হবে। যেমন একটা টার্ম আছে পিউবার্টি। কি বলছি? পিউবার্টি বা বয়ঃসন্ধি। আর একটা টার্ম আছে মেনোপজ। তো দেখো, এই যে পিউবার্টি বা বয়ঃসন্ধি আর এই যে মেনোপজ, মেনোপজ কথার অর্থ কি? মেনো মেনো মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন, আর পজ মানে হচ্ছে ইংরেজিতে আমরা জানি যাকে আমরা বলি পজ, মানে থেমে যাওয়া। মেনোপজ হচ্ছে যখন মেনস্ট্রুয়েশন বা রজচক্র থেমে যাবে, সেটা হচ্ছে মেনোপজ। আর এই যে বয়ঃসন্ধি বা পিউবার্টি, এই বয়ঃসন্ধি বা পিউবার্টি কখন থেকে কখন শুরু হয়? 8 থেকে 13 বছরের মধ্যে কিন্তু শুরু হয়, 8 to 13 ইয়ার্স প্রায়। আর এই মেনোপজ কখন শুরু হবে? এই মেনোপজ হবে 45 থেকে 50 বছরের মধ্যে। 45 থেকে 50 বছরের মধ্যে এই মেনোপজ কিন্তু আমরা দেখতে পাবো। এই বয়ঃসন্ধিতে কি হয়? বয়ঃসন্ধিতে হয় শারীরিক মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন তোমাদের মনে থাকবে, পুরুষদের ক্ষেত্রে ভারী কণ্ঠস্বর, গোঁফ দাড়ি গজানো, পেশিবহুল দেহ, এইরকম বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি। তেমনি মহিলাদের ক্ষেত্রেও অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই বয়ঃসন্ধিকালে, যার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। এই রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। এই রজচক্র জিনিসটা কি? এই রজচক্র জিনিসটা হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধি কাল থেকে মেনোপজ দশা পর্যন্ত। পিউবার্টি বা বয়ঃসন্ধি কাল থেকে মেনোপজ পর্যন্ত প্রতি মাসে বা 28 দিন অন্তর, প্রতি মাসে বা 28 দিন অন্তর গৌণ উসাইড সহ যে রক্তক্ষরণ হবে। কি বলছি? গৌণ উসাইড সহ যে রক্তক্ষরণ দেখা যায় তাকে আমরা কি বলি? মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র। আবারও বলে দিচ্ছি, প্রতি মাসে অর্থাৎ 28 দিন অন্তর, প্রতি মাসে অর্থাৎ 28 দিন অন্তর এই পিউবার্টি দশা থেকে মেনোপজ দশা পর্যন্ত গৌণ উসাইড সহ যে রক্তক্ষরণ দেখা যায় তাকেই আমরা কি বলছি? রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। এবার দেখো, এখানে দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। একটা হচ্ছে এই মেনস্ট্রুয়াল সাইকেলের শুরু, অর্থাৎ যে সূচনা, সেই সূচনা পর্বকে বলা হয় মেনার্ক। আর এই মেনস্ট্রুয়াল সাইকেলের বন্ধ হয়ে যাওয়াকে আমরা কি বলবো? মেনোপজ। বন্ধ হয়ে যাওয়া মেনোপজ। এবার দেখো, এই যে আমরা বললাম যে গৌণ উসাইড সহ রক্তক্ষরণ, গৌণ উসাইড সহ রক্তক্ষরণ এখানে হয়। তো এই রক্তটা আসে কোথা থেকে? তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে সেখানে আমি বলেছিলাম এই যে জরায়ু আমরা দেখতে পাচ্ছি, এই যে জরায়ুর চিত্রটা রয়েছে, এই জরায়ুর চিত্র, এই যে জরায়ুর যে প্রাচীর রয়েছে, এই জরায়ুর প্রাচীরের 3টি লেয়ার থাকে। প্রথমটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, তারপরে আমরা দেখি মায়োমেট্রিয়াম, তারপরে আমরা দেখি পেরিমেট্রিয়াম। তো একদম যে ভেতরের লেয়ার, যাকে আমরা বলে থাকি এন্ডোমেট্রিয়াম,
এই এন্ডোমেট্রিয়াম রাপচার হয়ে যায় বা ছিন্ন হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু গৌণ ওসাইট সহ রক্তক্ষরণ দেখতে পাই। এবার এই রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের শুরু হওয়াতে একটা হরমোন বিশেষ ভূমিকা পালন করে, যার নাম হচ্ছে জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। আমরা জানি এই গোনাডোট্রপিক হরমোন 4 ধরনের, যার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট ভূমিকা এখানে পালন করবে, যার রোল আমরা আস্তে আস্তে আমরা দেখব। প্রথমটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ হরমোন, আর আরেকটা হচ্ছে এফএসএইচ বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই হরমোন দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা এবার দেখে নিব। এখন আমরা দেখে নিব এই রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন দশা। দেখো, এই মেনস্ট্রুয়াল সাইকেল 4টি দশার মধ্যে কমপ্লিট হয়। প্রথম যে দশাটি দেখব সেটা হচ্ছে নিরাময় এবং ক্রমবর্ধনশীল দশা। দেখো, এই নিরাময় ও ক্রমবর্ধনশীল দশায় কি হয়, রজতচক্র যখন হয়েছে তখন আমরা কি দেখেছি, গৌণ ওসাইট সহ রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণটা কেন হয়েছে, কারণ এই যে এন্ডোমেট্রিয়াম, এই যে জরায়ুর যে ভেতরের প্রাচীর, এই প্রাচীরটা তখন রাপচার হয়ে গেছিল বলেই আমরা দেখেছি সেখানে কিন্তু রক্তক্ষরণ হয়েছে। এবার রক্তক্ষরণ হওয়ার পরে এই যে এন্ডোমেট্রিয়ামটা রয়েছে, অর্থাৎ যে এন্ডোমেট্রিয়াম একটু আগে ভেঙে গেছিল, সেই এন্ডোমেট্রিয়াম কিন্তু রজস্রাবের পরে কি হবে, রিকভার করতে স্টার্ট করবে। আস্তে আস্তে কিন্তু এই এন্ডোমেট্রিয়াম রিকভারির পথে এগাবে এবং ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, যার জন্য আমরা এই দশাকে বলছি নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা। এই দশায় কি হচ্ছে, ভেঙে যাওয়া এন্ডোমেট্রিয়াম রজস্রাবের পরে অর্থাৎ সঙ্গে সঙ্গে কি হচ্ছে, পুনরায় রিকভারি স্টার্ট করে দিচ্ছে। এই জন্য আমরা কি বলছি, এটিকে নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা। তাহলে এখানে লিখে নিই যে এন্ডোমেট্রিয়াম স্তর পুরু হতে থাকে এবং এই দশা 7 দিন থেকে 14 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে, প্রায় 7 দিন থেকে 14 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এখানে আর একটা ফ্যাক্ট রয়েছে, যে এই দশায় কি হবে, যে এফএসএইচ হরমোন রয়েছে, যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রয়েছে, এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন প্রাথমিক ডিম্বাণুগুলিকে পরিণত হতে সাহায্য করবে। তো এই দেখো, এই যে প্রাথমিক ডিম্বাণু ছিল, এই প্রাথমিক ডিম্বাণু থেকে ধীরে ধীরে কিন্তু পরিণত ডিম্বাণুতে রূপান্তরিত হচ্ছে। এই পরিণত ডিম্বাণুতে রূপান্তরিত হতে কে সাহায্য করছে, এই যে এফএসএইচ হরমোন। আর এটা আমরা কোন দশা দেখতে পাচ্ছি, নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা। এই নিরাময় ও ক্রমবর্ধনশীল দশার পরে আরেকটি দশা চলে আসবে, যাকে আমরা কি বলবো, ডিম্বাণু নিঃসরণ দশা। তো চলো সেটা দেখে নেওয়া যাক। ডিম্বাণু নিঃসরণ দশা বা ওভিউলেটরি ফেজ, আমরা এটা দেখেছি প্রায় 7 থেকে 14 দিন পর্যন্ত চলতে পারে। এবার দেখো, এই যে ডিম্বাণু নিঃসরণ দশা, এই যে এখানে ডিম্বাণুটি পূর্ণতা প্রাপ্তি পেয়েছে। এবার কি হবে, এই ডিম্বাণু নিঃসরণ দশায় প্রায় 13 থেকে 16 দিনের মধ্যে এই ডিম্বাণু
এই ডিম্বথলি থেকে বেরিয়ে আসবে। কি হচ্ছে? ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে আসছে। এই ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে আসার ঘটনাকেই আমরা বলে থাকি ওভিউলেশন। কি বলি এটাকে? ওভিউলেশন। আশা করি তোমাদের এটা মনে আছে। আর এটা কিভাবে হয়েছিল এটাও আশা করি তোমাদের মনে আছে। আমরা দেখেছিলাম এই একটি পরিণত ডিম্বথলিকে বিদীর্ণ করে ডিম্বাণুটি বেরিয়ে আসে। পরিণত ডিম্বথলিকে বিদীর্ণ করে ডিম্বাণুটি বেরিয়ে আসে। এই ডিম্বাণু বেরিয়ে আসছে কোথায়? ডিম্বাণু নিঃসরণ দশায়। এবং পড়ে থাকছে কি? পড়ে থাকছে একটি একটা ফাঁকা গ্রাফিয়ান ফলিকল, একটি ফাঁকা গ্রাফিয়ান ফলিকল। আর এখানে আমরা কি দেখবো? এখানে আমরা দেখেছিলাম যে এন্ডোমেট্রিয়াম স্তরটি পুরু হচ্ছিল। এই দশায় কি হবে? এন্ডোমেট্রিয়াম স্তরটি আরো পুরু হবে। এন্ডোমেট্রিয়াম আরো পুরু হবে, আরো সুগঠিত হবে। এই পর্যায়ে আমরা হরমোনের কি ভূমিকা সেটাও একবার দেখে নিব। দেখো, এই পর্যায়ে আমরা দেখব যে এফএসএইচ হরমোন বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, সেই ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের নিঃসরণ কিন্তু এখানে কমতে থাকে। এই যে এফএসএইচ হরমোন ছিল, এই এফএসএইচ এর হরমোন কিন্তু এখানে কমে যাবে। এবার ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কাজ কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে যে গ্রাফিয়ান ফলিকল রয়েছে তার সংখ্যা বাড়ানো, তার আকার আয়তন বৃদ্ধি করা। কিন্তু এখানে দেখো এই কাজটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে কিন্তু আর এফএসএইচ এর কোনো প্রয়োজন নেই। সেই জন্য এফএসএইচ এর লেভেলটা কিন্তু এখানে ডিক্রিজ হয়ে যাচ্ছে। এফএসএইচ এর লেভেলে যখন ডিক্রিজ হবে হাইপোথ্যালামাসে একটা ফিডব্যাক যাবে, যে ফিডব্যাকের মাধ্যমে কি হবে? এখানে কিন্তু কোন হরমোনের রিলিজ বেড়ে যাবে? এলএইচ। এলএইচ বা লিউটিনাইজিং হরমোনের প্রভাব বেড়ে যাবে। লিউটিনাইজিং হরমোনের কাজ কি? লিউটিনাইজিং হরমোনের কাজ তোমাদের যদি মনে থাকে তাহলে দেখবে এই লিউটিনাইজিং হরমোন কিন্তু কর্পাস লিউটিয়ামকে পরিণত করতে সাহায্য করবে এবং কর্পাস লিউটিয়ামকে উদ্দীপিত করবে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের জন্য। এছাড়াও এই লিউটিনাইজিং হরমোনের জন্য কি হবে? এই যে ডিম্বথলি আছে, এই যে ডিম্বথলি আছে, এই ডিম্বথলি কিন্তু এই ডিম্বথলির প্রাচীর বিদীর্ণ হবে এবং এই ডিম্বাণুটি বেরিয়ে আসবে। এটাই হচ্ছে এলএইচ এর কাজ। তো আমরা এই দশায় দেখছি এফএসএইচ এর পরিমাণটা কমে যাচ্ছে এবং এলএইচ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর কি দেখলাম? এন্ডোমেট্রিয়াম কিন্তু এখানে আরো পুরু হচ্ছে এবং সুগঠিত হচ্ছে। আর এই যে ডিম্বাণুটি বেরিয়েছে, আর এই যে এই ডিম্বাণুটি বেরিয়েছে, এই ডিম্বাণুটি বেরিয়ে কোথায় যাবে? এই ডিম্বাণু বেরিয়ে চলে যাবে এইখানে, যেখানে আমরা দেখেছিলাম কি রয়েছে? অ্যাম্পুলা। যেখানে রয়েছিল অ্যাম্পুলা, এই অ্যাম্পুলার মধ্যে কি হবে? শুক্রাণু আসবে এবং এখানে নিষেক সম্পন্ন হবে। যদি এখানে নিষেক সম্পন্ন না হয় তাহলে কি হবে? এই যে ডিম্বাণু, এই ডিম্বাণুটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ডিম্বাণু এখানে নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে সেটা জরায়ুর মাধ্যমে বেরিয়ে চলে আসবে। এই ডিম্বাণু নিঃসরণ দশার পরে নেক্সট যে দশা তাকে আমরা বলি প্রাক রজস্রাবীয় দশা বা প্রি মেনস্ট্রুয়াল ফেজ। এই প্রাক রজস্রাবীয় দশায় কি হবে? এই প্রাক রজস্রাবীয় দশা প্রায় 15 থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। 15 দিন থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এবং এই প্রাক রজস্রাবীয় বা প্রি মেনস্ট্রুয়াল দশায় যেটা আমরা দেখতে পাবো, এই যে এখানে ফাঁকা ডিম্বথলিটি পড়েছিল, এই ফাঁকা ডিম্বথলি কিসে পরিণত হয়ে যাবে? কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থিতে। এবার আমরা জানি এই পিত গ্রন্থি কোন হরমোন রিলিজ করবে? এই পিত গ্রন্থি রিলিজ করবে প্রোজেস্টেরন হরমোন।
আশা করি তোমাদের মনে আছে প্রোজেস্টেরন হরমোনের কাজ কি। এই প্রোজেস্টেরন হরমোন গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিকে কিন্তু কন্ট্রোল করে থাকে। একটা ভ্রূণ যখন জরায়ুর গাত্রে রোপিত হবে তখন বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু এই প্রোজেস্টেরন হরমোনই কন্ট্রোল করবে। হৃদগ্রন্থি তাহলে কি রিলিজ করছে? প্রোজেস্টেরন হরমোন। এবং এই দশায় দেখব এই যে এন্ডোমেট্রিয়াম ছিল এটি আরো অধিক পুরু হবে। কি বলছি? এন্ডোমেট্রিয়াম আরো অধিক পুরু হবে, আরো সুগঠিত হবে। অর্থাৎ ডিম্বাণু নিঃসরণ দশায় যে পরিমাণে এ সুগঠিত হচ্ছিল তার থেকে বেশি আরো এখানে কিন্তু সুগঠিত হবে, আরো নিজেকে প্রপারলি ডেভেলপ করে রাখবে। আর এই দশাটি কি বললাম, প্রায় 15 থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী হয়। এরপরে যেটা শেষ দশা বা 4 নম্বর দশা সেটা হচ্ছে রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ। এই রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ 28 দিন পর শুরু হবে এবং প্রায় 4 থেকে 5 দিন এই দশা স্থায়ী থাকে। এই দশায় কি হবে? এই দশায় আমরা দেখেছি যে গৌণ ওসাইট সহ রক্তক্ষরণ হয়। কি হচ্ছে? গৌণ ওসাইট সহ রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ কেন হচ্ছে? আবারও বলছি যে এন্ডোমেট্রিয়াম কিন্তু এখানে রাপচার হয়। এবার কেন রাপচার হয় সেটা আসছি। দেখো এখানে আমরা দেখলাম গৌণ ওসাইট সহ রক্তক্ষরণ হচ্ছে, পাশাপাশি আমরা এখানে দেখব এই দশাতে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের লেভেল কিন্তু ডিক্রিজ হয়ে যায়। ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন, এই ইস্ট্রোজেন আর এই প্রোজেস্টেরন এদের লেভেল কিন্তু ডিক্রিজ হতে থাকে। কেন ডিক্রিজ হচ্ছে? প্রোজেস্টেরনের কথায় যদি আসি, আমরা দেখব প্রোজেস্টেরনের ভূমিকা কখন বৃদ্ধি পেয়ে যাবে। প্রোজেস্টেরনের ভূমিকা সর্বাধিক যখন নিষেক সম্পন্ন হবে। যখন নিষেক সম্পন্ন হবে তখনই কিন্তু প্রোজেস্টেরনের ভূমিকাটা সর্বাধিক হারে বৃদ্ধি পাবে। এবার দেখো এখানে তো আমরা দেখেছি নিষেক হয়নি। নিষেক হতে গেলে কি হবে? নিষেক হতে গেলে এই মেনস্ট্রুয়াল ফেজ কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, বাচ্চা প্রসবের সময়কাল পর্যন্ত কিন্তু এই পদ্ধতিটা বন্ধ থাকে। বাট এখানে আমরা দেখছি যেহেতু নিষেক হচ্ছে না তার কারণে কি হচ্ছে? কর্পাস লিউটিয়াম বিদীর্ণ হয়ে যাচ্ছে বা রাপচার হয়ে যাচ্ছে এবং প্রোজেস্টেরনের হরমোনের পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। কারণ প্রোজেস্টেরন কোথা থেকে রিলিজ হচ্ছিল? কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি থেকে। এবার এটা তো গেল। এবার ইস্ট্রোজেন কেন কমছে? ইস্ট্রোজেন কমছে তার কারণ গ্রাফিয়ান ফলিকালও তো বিনষ্ট হয়ে গেছে, তাই না? গ্রাফিয়ান ফলিকাল বা ডিম্বথলি সেগুলো তো বিনষ্ট হয়ে গেছে, যার কারণে এটাও কিন্তু কমে যাচ্ছে। আর এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের কমে যাওয়ার কারণে, এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ডিক্রিজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা কি দেখব? এই যে আমরা দেখেছিলাম এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়াম কি হবে? রাপচার হয়ে যাবে। এই এন্ডোমেট্রিয়ামে কি দেখব? আমরা রাপচার হয়ে যাবে, যার কারণে রক্তক্ষরণ দেখা যাবে। তো এই গেল আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা কি দেখলাম এতক্ষণ ধরে? যে পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত 28 দিন অন্তর যে গৌণ ওসাইট সহ রক্তক্ষরণ হয় তাকেই আমরা বলেছি মেনস্ট্রুয়াল সাইকেল। এই মেনস্ট্রুয়াল সাইকেলে যৌনাঙ্গের মধ্যে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপরে আমরা দেখেছি এর যেটা সূচনা কাল সেটাকে আমরা বলি মেনার্ক, এর যেটা অন্তিম কাল সেটাকে আমরা বলে থাকি মেনোপজ। 45 থেকে 50 বছরের মধ্যে দেখা যায়, আর এই বয়ঃসন্ধি কালটা দেখা যায় প্রায় 9 থেকে 13 বছরের মধ্যে। আর এর বিভিন্ন দশাগুলো দেখলাম। প্রথমে দেখলাম নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা, তারপরে ডিম্বাণু নিঃসরণ দশা, তারপরে প্রাক রজস্রাবীয় দশা, আর তারপরে রজস্রাবীয় দশা। তো এখানে কিন্তু আমাদের এই মানসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে।